বাজারে আপনাদের সাথে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মিম। কেবলমাত্র 22 ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত যে স্বর্ণালঙ্কার সেটাই শুধুমাত্র স্বর্ণালঙ্কার হিসেবে ব্যাগেজ রুলের সুবিধা পাবে। এই নিয়ন্ত্রণটা খুব করা ঠিক হবে না। নিয়ন্ত্রণ যেমন 100 করা হয়েছে, হয়তো আর সামান্য কিছু কমানো যেতে পারে। আবার আপনি যদি একটা আইটেম কমিয়ে দেন তো সেটাও তাদের সুবিধা হবে। এই যে কম্প্যারিজন বিটুইন দ্য ব্যাগেজ রোল ইজি পদ্ধতি এবং ইম্পোর্টের জন্য যে জটিলতাগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, এই দুইটার কারণেই কিন্তু স্মাগলিং এনকারেজড হচ্ছে। নাফি, ব্যাগেজ রুলের প্রতি ভরি স্বর্ণের শুল্ক ও কর 4000 টাকা, অথচ কেউ যদি নীতিমালা মেনে আমদানি করতে চায় তখন তাকে বহন করতে হবে শুল্ক ও কর ভার 13,500 টাকা। এতে করে যারা আমদানি করে তাদের 9,500 টাকা করে বাড়তি লাগছে। এতে করে যেটা হচ্ছে যে জুয়েলারি শিল্পে নির্ভরশীলতা প্রবাসীদের আনা স্বর্ণের উপরই নির্ভর করতে হচ্ছে। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি, সিএনজি থেকে নেমে আবার রিক্সা নিয়েছি, তাও আমি সময় ধরতে পারি না। স্টুডেন্টরা সব ভিজা ভিতরে প্রবেশ করছে। রাস্তায় পানি, ছেলেরা আসতে পারতেছে না। আমাদের মা বাবা হয়ে আমরা টেনশন করতেছি, তো ছেলেরা তো অনেক টেনশন করতেছে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। প্রথম দিন সময়ের সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল, বাট গুড এনাফ। খাতা ভিজে গেছিল, পরীক্ষার খাতাও ভিজে গেছিল। বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে, কিন্তু ওভারঅল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আমরা দেখছিলাম বৃষ্টি আর যানজটের ভোগান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা, এবং যারা বৃষ্টি এবং যানজটের কারণে পরীক্ষা হলে দেরিতে গিয়েছে বা দেরিতে শুরু হয়েছে তাদের জন্য সময় বাড়িয়ে দেওয়ারও নির্দেশনা ছিল। এদিকে চট্টগ্রামে এই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি এই নিয়ে আমরা বিস্তারিত জানাবো সান্ধ্যবাজারে। তবে শুরুতেই সংসদের নতুন অর্থ বছরের বাজেট পাশের খবর দিয়ে শুরু করছি সান্ধ্যবাজার। নাফি, যেটি বলছিলাম, জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশের খবর যদি বলতে হয়, এবছর জাতীয় সংসদে পাশ হলো 7,97,000 কোটি টাকার বাজেট, এবং 2024-25 অর্থ বছরের জন্য অনুমোদিত এই বাজেটের কার্যক্রম শুরু হবে আগামীকাল, অর্থাৎ সোমবার থেকেই। রোববার জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে জাতীয় বাজেট। এ নিয়ে বেলায়েত হোসেন জানাবেন বিস্তারিত। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এমন স্লোগান নিয়ে দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেট গত 6 জুন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পুরো এই মাস জুড়ে নানা মহলের আলোচনা, পর্যালোচনা ও সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব। শনিবার অর্থ বিল 2024 পাশের পর রোববার সংসদে অনুমোদনের জন্য তোলা হয় প্রস্তাবিত বাজেট। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। বেলা 11টার দিকে শুরু হয় বাজেট অধিবেশনের সমাপনী দিনের কার্যক্রম। একে একে উপস্থাপন করা হয় 59টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি। প্রত্যেকটি দাবির উপর ছাঁটাই ও মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। গরিব মানুষের রক্তচোষা পয়সা যেন কারো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত কোষাগারে জমা না হয়, মানুষ যেন সেই লভ্যাংশের সুযোগ পায়। আমার উত্থাপিত মিতব্যয়ী প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রী গ্রহণ করবেন, যাতে সকল মন্ত্রণালয়ে আমাদের এক্সটার্নাল কনসালটেন্টের বদলে আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দের নিজেদের দক্ষতা বাড়ানোর পিছনে আমরা আরও বেশি ব্যয় করতে পারি। একেবারেই কাজ করতে সক্ষম নন, অবশ্যই তাদের পরিবার এবং সমাজ তাদের পাশে, সরকার যেমন আছে পাশে থাকবে। আর যারা কাজ করতে সক্ষম কিছুটা, তারা নিজেরা কিছুটা কাজ করে এই বাকি অর্থের যোগান তারা করবেন, তাদের জীবন নির্বাহ করবেন। যদি পুরো টাকাই সরকার দিয়ে দেয় তাহলে তো একজন মানুষের তার কর্মক্ষমতা সমস্ত কিছুই কিন্তু রহিত হয়ে যাবে। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় উঠে আসে বিচারাধীন মামলা জটের প্রসঙ্গটি। পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতা নিয়েও কথা বলেন সংসদ সদস্যরা। মন্ত্রণালয় ভিত্তিক আলোচনায় ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করতে এমপিদের অনুরোধ করেন মন্ত্রীরা। প্রস্তাব করিতেছি যে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ খাতে
2025 সালের 30 জুন তারিখে সময় অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1346 কোটি 42 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিবহন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 7,474 কোটি 33 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। সেতু বিভাগ খাতে 2025 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 7,318 কোটি 10 লাখ টাকা মঞ্জুর করা। ধন্যবাদ মাননীয়। অধিবেশনের সমাপনী কার্যক্রমের একেবারে শেষ ভাগে নির্দিষ্টকরণ বিল 2024 উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে একযোগে উচ্চারিত হয় হাঁ জয় যুক্ত হয়েছে। এর মাধ্যমে পাশ হয়ে গেল 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আসন্ন বাজেটের আকার বেড়েছে 4.6%, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেট তথা 2024-25 অর্থ বছরের কার্যক্রম। চিরজীবী হোক জয় বাংলা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আমরা প্রথমেই শুরুতে যেটা বলছিলাম, ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ প্রবেশ করছে দেশে এবং এতে কম টাকায় পাওয়ায় ব্যবসায়ীরা বেশ আগ্রহ নিয়ে কিনছে এইসব স্বর্ণ এবং তাতে ব্যাপক প্রভাব পড়ছে স্বর্ণের আমদানিতে এবং সরকারও হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। এমন অবস্থা ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবং বাজার বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই ব্যাগেজ রুলসের নিয়ম খুব একটা কঠিন করা উচিত হবে না, কারণ এতে করে যারা রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। বাকিটা জানাবেন সহকর্মী নাইমা বীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এরিয়া। শুল্কমুক্ত পণ্য নিয়ে যারা ফিরছেন তারা বেরিয়ে যাচ্ছেন গ্রিন চ্যানেল দিয়ে, আর শুল্কযুক্ত পণ্যের জন্য আসতে হয় রেড চ্যানেলে। রেড চ্যানেলের কাউন্টারে তখন কয়েকজনের ভিড়। কেউ এনেছেন স্বর্ণ, কেউ বা মোবাইল ফোন। তারই হিসেব নিকেশ চলছে এখানে। যদিও ব্যাগেজ রুলসের আওতায় যে পরিমাণ স্বর্ণ দেশে আসে তাতে চিন্তিত জুয়েলারি খাতের ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস হাউসের তথ্য বলছে গেল 3 বছরে ব্যাগেজ রুলসের আওতায় দেশে আসা স্বর্ণের পরিমাণ 92.89 টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 92,000 কোটি টাকা। বিপরীতে স্বর্ণ আমদানি হয়নি এক রত্তিও। আমদানি না হওয়ার পেছনে শুল্ক ও করের পার্থক্যকে দায়ী করেন ব্যবসায়ীরা। প্রতি ভরি স্বর্ণে 4,000 টাকা শুল্ক ও কর দিতে হয় ব্যাগেজ রুলে, অথচ স্বর্ণ নীতিমালা অনুযায়ী আমদানিতে সেটি 13,500 টাকা। এতে করে ব্যাগেজ রুলস ও আমদানিতে ভরি প্রতি দামের পার্থক্য 9,500 টাকা। 10 ভরিতে সেই অঙ্ক 95,282 টাকা। তাই তুলনামূলক সস্তা হওয়ায় নির্ভরশীলতা থেকেই যাচ্ছে ব্যাগেজ রুলসের আওতায় আসা স্বর্ণে। দামে কম থাকায় নিয়মিত ব্যবসায়ীরাই বিদেশ ফেরতদের কাছ থেকে কিনছেন এসব স্বর্ণ। আমরা সেটা অবশ্যই কিনি, কিন্তু সেটা কেনার ক্ষেত্রে আপনার ওইটার যে মেমো, ক্যাশ মেমো আছে কিনা এটা আমরা যাচাই করে কিনি। এমন অবস্থায় স্বর্ণ আমদানিকে উৎসাহ দিতে ব্যাগেজ রুলসের সংশোধন চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিনা শুল্কে সোনার অলংকারের ক্ষেত্রে 100 গ্রামের পরিবর্তে 50 গ্রাম করা, একই ধরনের অলংকার দুটির বেশি না আনা এবং একজন যাত্রীকে বছরে একবারই ব্যাগেজ রুলসের সুবিধা দেবার কথা বলছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন। ব্যাগেজ রুলের আন্ডারে আপনি যখন সোনা আনতে দিবেন, যদি সেই চাহিদা আমাদের দেশের যে চাহিদা তার তুলনায় অনেক কম থাকে, অবশ্যই এটার একটা প্রভাব দেশের বাজারে পড়ছে এবং পড়বে। এই যে কম্প্যারিজন বিটুইন দ্য ব্যাগেজ রুল ইজি পদ্ধতি এবং ইম্পোর্টের জন্য যে জটিলতাগুলো ক্রিয়েট করে রাখা হয়েছে, এই দুইটার কারণেই কিন্তু
স্মাগলিং এনকারেজড হচ্ছে। বাংলাদেশ যে পরিমাণ ফরেন কারেন্সি, যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্য মনে করেন ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিত হবে না, তাতে জুয়েলারি ক্রেতা সুবিধা ও রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তবে নিয়মে ভারসাম্য আনবার সুযোগ আছে। এই নিয়ন্ত্রণটা খুব করা ঠিক হবে না। নিয়ন্ত্রণ যেমন 100 করা হয়েছে, হয়তো আর সামান্য কিছু কমানো যেতে পারে। আবার আপনি যদি একটা এটিএম কমিয়ে দেন তো সেটাও তাদের সুবিধা হবে। কিন্তু আপনি যদি মনে করেন এখন 100 করা হয়েছে, এখান থেকে একেবারে অ্যাব্রাপ্টলি যদি লো ডাউন করে দেন তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে। এবং এখন তো বিদেশে অনেকেই থাকে, যায় আসে, শুধু তাদের ইন্টারেস্টে দেখতে হবে, এবং বিশেষ করে ওয়েজ আর্নার যারা, তাদের ইন্টারেস্টে দেখতে হবে। যদিও 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের ব্যাখ্যা দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে অপরিশোধিত স্বর্ণ আনার প্রবণতা কমাতে 22 ক্যারেটের উপর স্বর্ণ আনার সুযোগ থাকছে না। তাতে স্বর্ণালঙ্কারের নামে মধ্যপ্রাচ্য থেকে বিমানবন্দর দিয়ে 24 ক্যারেটের 100 গ্রাম ওজনের স্বর্ণবার নিয়ে আসা বন্ধ হবে। কমবে গেল বছরগুলোর চেয়ে ব্যাগেজ রুলসে আনা স্বর্ণের পরিমাণও। যারা কাঁচা স্বর্ণ নিয়ে আসবে তারা এখন আর স্বর্ণালঙ্কার হিসেবে আনার কোনো সুবিধা পাবে না। কেবলমাত্র 22 ক্যারেট কিংবা তৎনিম্নে স্বর্ণ দ্বারা নির্মিত যে স্বর্ণালঙ্কার, সেটাই শুধুমাত্র স্বর্ণালঙ্কার হিসেবে ব্যাগেজ রুলে সুবিধা পাবে। এর চেয়ে যদি উচ্চতর কোনো স্বর্ণ নিয়ে আসা হয় তাহলে সেটা আর ব্যাগেজ রুলে সুবিধা পাবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় 25,000 আন্তর্জাতিক যাত্রী, যার বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। আর 2023 সালে এই প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে বাংলাদেশে স্বর্ণ এসেছে প্রায় 31 টন, যার পুরোটাই ব্যাগেজ রুলসের আওতায়। আর বাংলাদেশ সরকারের তথ্য বলছে প্রতি বছর দেশে স্বর্ণের চাহিদা প্রায় 20 থেকে 40 টন, অর্থাৎ পুরো বাংলাদেশের স্বর্ণের চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে ব্যাগেজ রুলসের আওতায় বাংলাদেশে আসা স্বর্ণগুলো। আর সে কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বাংলাদেশে আসা স্বর্ণের পরিমাণ 100 গ্রাম থেকে 50 গ্রামে কমিয়ে এনে ব্যাগেজ রুলস সংশোধন করা হোক। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন নতুন ব্যাগেজ রুলসের আওতায় গত বছরের তুলনায় এবছর কমবে স্বর্ণের আমদানি। নাইম আবির, এখন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আমরা যে প্রতিবেদন দেখছিলাম, সেই প্রতিবেদন নিয়ে আমরা যদি আর একটু বিস্তারিত জানতে চাই, এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই সহকর্মী নাইম আবিরকে। নাফি, আপনাকে ধন্যবাদ, এবং মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিবেদনটা দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে প্রতি ভরি স্বর্ণ আনতে গেলে সেখানে বেশি শুল্ক হার দেওয়া লাগছে। এই বৈধ পথে স্বর্ণ কেন আমদানি করা যাচ্ছে না? রাফি, বৈধ পথে স্বর্ণ আমদানি করা যাচ্ছে না সেটি আসলে বলবার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি কোনো একটা পণ্য নিয়ে ব্যবসা করতে চান, আপনি সেই পণ্যটি কিভাবে সংগ্রহ করবেন? অবশ্যই আমাকে আমদানি করতে হবে। অবশ্যই আপনাকে আমদানি করতে হবে, অথবা পণ্যটি যদি দেশে উৎপাদন করা সম্ভব হয় আপনি সেটা উৎপাদন করবেন, এই তো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্বর্ণ তো আমাদের দেশে রিফাইনারি করা এখনও পর্যন্ত শুরু হয়নি, সুতরাং সেই উৎপাদন করবার কোনো সুযোগ নেই। আবার যদি আমি আমদানিও করতে না পারি, তাহলে এই যে স্বর্ণটি দেশের বাজারে আছে সেটি আসলে কিভাবে আসছে? নিশ্চয়ই প্রতিবেদনে দেখেছেন এই স্বর্ণটির মূলত চাহিদা পূরণ হচ্ছে ব্যাগেজ রুলসের আওতায় যে স্বর্ণগুলো বাংলাদেশে আসছে, অর্থাৎ প্রবাসীরা যারা নিয়ে আসছে। যেহেতু বলা হচ্ছে অপর্যটক, আমি আমাদের যারা দর্শক তাদের সুবিধার্থে বলছি যে অপর্যটক মানে যারা আসলে নিয়মিত থাকেন, অর্থাৎ আমি দিল্লিতে গেলাম বা আমি আসলে দুবাইতে ঘুরতে গিয়ে নিয়ে আসছি সেরকম নয়, যারা থাকেন তারাই মূলত নিয়ে আসবার জন্য এই ব্যাগেজ রুলসের সুবিধাটি পেয়ে থাকেন। এবার বাংলাদেশে প্রায় 40 টন হচ্ছে সরকারি হিসাব মতে এই চাহিদাটি। এবার 40 টন যদি চাহিদা হয়ে থাকে তাহলে আমাদের ব্যাগেজ রুলসে গড়ে প্রতি বছর 30 টনের মতো আসে, অর্থাৎ এই যে 40 টন আর 30 টন মানে খুব বেশি কিন্তু কম বেশি নয় বাংলাদেশের দেশের বাজারের সাথে এই প্রবাসীদের আনা স্বর্ণের যে পার্থক্যের জায়গাটি। যদিও বেসরকারি হিসাব বলে প্রায় 80 টন এক বছরে আমাদের চাহিদা রয়েছে, সুতরাং বুঝতে পারছেন যে চাহিদার একটি বড় অংশ ব্যাগেজ রুলসের আওতায় যে স্বর্ণগুলো আসে সেটির মাধ্যমে পূরণ হয়। এবং আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে চোরাচালান। আপনি জানেন যে চোরাচালানের মাধ্যমে একটা বড় রকমের স্বর্ণ বাংলাদেশে আসে, সেটি বিমানবন্দর দিয়ে আসে, বিভিন্ন যে স্থলবন্দরগুলো আছে সে বন্দরগুলো। এবার আপনার প্রশ্নে আসি, আমি কয়েকটি তথ্য আপনাকে দেখাতে চাই, নিশ্চয়ই আপনারা আসলে সেটি দেখেছেনও। প্রথমে যদি বলি যে 4,000 টাকা
ট্যাক্স দিতে হয়, যেটি আপনার ব্যাগেজ রুলসের মাধ্যমে নিয়ে আসতে হয়, আর আমদানিতে দিতে হয় 13,000 টাকা। তার মানে আপনি বুঝতে পারছেন প্রায় অর্ধেকের বেশি আমদানিতে আপনাকে ট্যাক্স এবং ভ্যাট দিতে হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে আমদানি করা সম্ভব হচ্ছে না বা আমদানি করতে চাচ্ছে না। এবার আমি পরের আরেকটি জায়গায় আসি। আমি যদি আপনাকে 10 ভরি দেখাতে চাই, তাহলে 10 ভরিতে দেখুন 10 ভরি স্বর্ণ যদি ব্যাগেজ রুলসের আওতায় কেউ আনতে চায় তাকে গুনতে হবে 40,000 টাকা, আর 1,35,000 টাকা গুনতে হচ্ছে আপনাকে আমদানি করতে, অর্থাৎ 95,000 টাকা কম বেশি। তাহলে আপনি বলেন 95,000 টাকা বেশি দিয়ে কিংবা 13,500 টাকা বেশি দিয়ে একজন ব্যবসায়ী কেন স্বর্ণ আমদানি করবে? একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে বাজার বিশ্লেষকরা কিন্তু বলছেন ব্যাগেজ রুলসের নিয়ম খুব কঠিন করা উচিত হবে না, এতে করে যারা আসলে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের স্বার্থ ক্ষুণ্ণ করা হবে। সেই জায়গা থেকে ব্যাগেজ রুলসের নিয়মটা কিরকম হতে পারে বা কতটা সহজ করা যেতে পারে? এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে আসলে, কারণ এমনভাবে করতে হবে যেন ব্যাগেজ রুলসের আওতায় আসা স্বর্ণগুলো দেশের বাজারে না যায়। আবার যারা প্রবাসী দীর্ঘদিন যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো তাদের প্রেমিকার জন্য, তাদের প্রিয়জনদের জন্য, বউয়ের জন্য, বাবা মায়ের জন্য স্বর্ণ নিয়ে আসেন। সুতরাং তাদের যে একটা আবেগের জায়গা সেটিও যেন ক্ষুণ্ণ না হয়, সেই জায়গাটাতে সরকারকে আসলে কাজ করতে হবে। যদিও আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি যারা কাজ করেছেন এর আগে এনবিআরে বা এনবিআর সদস্যদের সাথে কথা বলেছি, প্রবাসীদের সাথে কথা বলেছি, যেটা সার্বিক সিদ্ধান্ত হতে পারে এই মুহূর্তে বিনা শুল্কে স্বর্ণ আনা যাচ্ছে 100 গ্রাম পর্যন্ত। সেই জায়গা থেকে 100 গ্রাম এবং আরেকটি এখানে আছে, সুযোগ আছে, যেটা হচ্ছে 12টি একই রকমের অলংকার আনা যাবে। এখন আপনি যখন 12টি একই ধরনের অলংকার আনবেন মিম, সেটা কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবেন। নিশ্চয়ই 12টি অলংকার আপনি মানে কারো পরিবারের জন্য লাগে না। একজন প্রবাসী যখন আসবে হয়তো তার 3টি লাগবে, 4টি লাগবে। সেই জায়গায় যারা বাজার বিশ্লেষক আছে তারা বলছে যে 12টির জায়গায় যদি 6টি আনা যায় এই সুযোগটি দেওয়া যায়, এবং 100 গ্রামের জায়গায় যদি 75 গ্রাম করা যায় তাহলে আসলে বাজারের যে একটা মানে এই স্বর্ণগুলো বাজারে ঢুকবে না। ঠিক তেমনিভাবে যারা প্রবাসী আছেন দীর্ঘদিন ধরে যারা থাকেন দেশের বাইরে তারা এই সুবিধাটা পাবেন, যাতে ওয়েজ আর্নার্সদের আসলে স্বার্থ ক্ষুণ্ণ হবে না। আমির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন। ধন্যবাদ জানাই। নাফি, এবারে একদমই ভিন্ন একটি প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই, যেটি আমরা শুরুতে বলছিলাম। আজ আসলে সারাদিনই একদম বর্ষণ মুখর একটি দিন ছিল, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে শুরু হয়েছে আজ এইচএসসি পরীক্ষা, এবং যারা শিক্ষার্থীরা যারা ছিল তাদের কিন্তু বেশ ভোগান্তি নিয়ে পরীক্ষার হলে পৌঁছতে হয়েছে। এমন পরিস্থিতিতে যারা ভোগান্তি নিয়ে দেরিতে পরীক্ষার হলে গিয়েছে বা পরীক্ষা শুরু হয়েছে তাদের জন্য পরীক্ষা দেরিতে শুরু করার একটি নির্দেশনা ছিল। এ নিয়ে সহকর্মী ফরহাদ বিনুর একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো। রিকশা থেকে নেমেই এরকম দৌড়ে কেন্দ্রে প্রবেশের তাড়া, উৎকণ্ঠা অভিভাবকের, কারণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। এই চিত্র রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের। জ্যামের জন্য আমি আটকা ছিলাম, বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি, সিএনজি থেকে নেমে আবার রিকশা নিয়েছি, তাও আমি সময় ধরতে পারি না, আমি অলরেডি 10 মিনিট লেট। এইচএসসি পরীক্ষার প্রথম দিনই বৃষ্টির বাগড়া, পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরেরও। ধীরে ধীরে বাড়তে থাকে বৃষ্টি আর যানজটে অনেক পরীক্ষার্থী অভিভাবকের কেন্দ্রে আসতে পড়তে হয় ভোগান্তিতে। যানজট আমরা পুরো ভিজে আসছি, আমি আমার ছেলে, এবং আমরা রাস্তায় কিছুই পাই নাই। আমরা অনেকটা হেল্প চাইছি কিন্তু কেউ হেল্প করেনি। বদরুন্নেসা কলেজ থেকে হেঁটে তারপর এখানে আসছি, যানজট ছিল। কোনো শেড নাই, দাঁড়ানোর কোনো প্রসেস নাই, আমার স্টুডেন্টরা সব ভিতরে প্রবেশ করছে। তবে জলজট যানজটের কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হলে সেই কেন্দ্রের পরীক্ষার সময় সমন্বয় করার ঘোষণা আসে শিক্ষা বোর্ড থেকে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয় তাহলে আধা ঘন্টা যদি দেরি হয় সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। আমরা এই ধরনের একটা নির্দেশনা দিছি। উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা শেষে অভিজ্ঞতা জানালো পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্ন মোটামুটি ইজি এসেছে এবং মোটামুটি সব অ্যান্সার করতে পেরেছে, গার্ডও খুব ভালো ছিল, এবং বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে। প্রবলেম হচ্ছে হাতা ভিজে গেছিল, পরীক্ষার খাতাও ভিজে গেছিল, অনেক প্রবলেম হয়েছে এটার জন্য। সময়ের সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল, বাট গুড এনাফ, ভালো হয়েছে পরীক্ষা আল্লাহর রহমতে। পরীক্ষার প্রশ্ন মোটামুটি কমন পড়েছে, বাট লাস্টের দিক দিয়ে একটু সমস্যা হয়েছে, তাও পেরেছি, লিখেছি। আর আসার সময় অনেক বৃষ্টি ছিল। পরীক্ষার প্রস্তুতিও ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা সময় পেয়েছে মাত্র 18 মাস। তবে দাবি থাকলেও পরীক্ষা না পিছিয়ে এবারও নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। এবার সারা দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 14.5 লাখ পরীক্ষার্থী।
তবে বন্যার কারণে পুরো সিলেট শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের শুধু সিলেট বিভাগের 4টি জেলা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে সিলেট বিভাগের 26টি কেন্দ্রে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকছে। আজ শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। তাই শিক্ষার্থীদের চোখে মুখে ভয় আর উচ্ছ্বাস দুটোই ছিল। মহামারী করোনার পরে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একবারও স্বাভাবিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও বৃষ্টি বাদলের কথা মাথায় রেখে আর জুন জুলাইয়ে নয়, আগামী বছর থেকে এপ্রিলেই পরীক্ষা শুরুর পরিকল্পনা সরকারের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আমরা ফরহাদ বিন নূরের প্রতিবেদন। রাজধানীর পরীক্ষার্থীর খবর জানছিলাম, বা চট্টগ্রামে যদি দেখি, চট্টগ্রামেও মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এতে করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের 1 লাখের বেশি পরীক্ষার্থী বেশ ভোগান্তিতে পড়েছে এবং ঝুম বৃষ্টির কারণে হাঁটু পানি পাড়ি দিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের। এবং যানজটের কারণে কিন্তু সেই কেন্দ্রগুলোতে অনেক পরীক্ষার্থীদের দেরিতে পৌঁছেছে। পাশাপাশি টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছে সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন। অফিস আদালতে যেতে গিয়ে বেশ ভোগান্তি পার করতে হচ্ছে তাদেরকে। বিস্তারিত প্রতিবেদনে। সময় পেরিয়ে যাচ্ছে, তাই চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা স্পষ্ট। ওমরগনি এমইএস কলেজ কেন্দ্রে দৌড়ে ঢুকছেন পরীক্ষার্থীরা। এরই মধ্যে ভিজে চুপচুপে অবস্থা। ছাতা মাথায় কিংবা ছাতা ছাড়াই সবাই ছুটছেন কেন্দ্রের দিকে। ঘড়ির কাঁটা 10টা অতিক্রম করেছে, কিন্তু বৃষ্টি আর সড়কের যানজটের কাছে বড় অসহায় এসব পরীক্ষার্থীরা। শনিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, তবে রোববার সকাল থেকে চলে মুষলধারে বৃষ্টিপাত। এরই মধ্যে সড়কে জমে পানি, সৃষ্টি হয় যানজট। ফলে অনেক পরীক্ষার্থী যানবাহন ছেড়ে হেঁটেই রওনা হন পরীক্ষা কেন্দ্রের দিকে। মুষলধারে বৃষ্টি আর যানজটে স্থবির সড়ক। এরই মধ্যে যারা বিলম্ব করেছে তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের সীমাহীন ভোগান্তি। বিলম্বে পৌঁছানোই সন্তানের পরীক্ষায় কতটা প্রভাব পড়ে তা নিয়েই দুশ্চিন্তা। চট্টগ্রাম শহরে যে অবস্থা, এই অবস্থাতে ছাত্রদের অনেক ভোগান্তির কোনো শেষ নেই। এখন অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে এখনো ঢুকতেছে, এখন 15 মিনিট হয়ে গেছে। তবে বৈরী আবহাওয়াতেও যথাসময়ে শুরু হয় পরীক্ষা। এবার 1,06,034 জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন। 287টি কলেজের এসব শিক্ষার্থী 115টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা স্টার্ট হওয়ার পরে আসছে, তো অনেকে নার্ভাস হয়ে গেছে। আমার পাশে যে মেয়েটা ছিল ও নার্ভাস হয়ে গেছিল। আমরা ভিজে ভিজে আসছি, পানি অর্ধেক ভিজা ব্যান ধরতে গেলে আমরা খুব কষ্ট করে আসছিলাম। এদিকে সকাল থেকে ঝুম বৃষ্টিতে নগরের সৃষ্টি হয় জলাবদ্ধতা। ডুবে যায় বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা সহ বিভিন্ন এলাকা। চকবাজার এলাকা ময়লা তুলতে নালার উপর 10-12 দিন আগে স্ল্যাব সরিয়ে রেখেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। তা লাগানো হয়নি। সে খোলা স্ল্যাব পানিতে ডুবলে বোঝা দায় পথচারীদের। এমন খোলা নালায় পড়ে মারাও গেছেন অনেকে। তাই এলাকার মানুষ নিজেরাই স্ল্যাব ঢাকছেন। কাবাটগুলো উঠিয়ে প্রায় 10-15 দিন হয়ে গেল, কোনো লোকজন নাই। মানুষজন পড়ে যায়, ব্যথা পায়, অনেকে মারা যায়। আপনার চট্টগ্রামে কিন্তু অনেক ঘটনা ঘটে এগুলো নিয়ে। বৃষ্টিতে অন্য সময়ের মতোই বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে। সড়ক অলিগলিতে পানি ওঠায় ব্যাহত হয় যান চলাচল। সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। সবসময় এরকম বৃষ্টি হলে পানি ঢুকে যায়, তারপরে গাড়ি ঘোড়ার জন্য সমস্যা বিরাট। আজকে যে রান্না হবে সেই রান্নাটা করা বাজার তো যেতে পারে না। কাস্টমার তেমন কিছু নাই, সকাল থেকে পানির অবগতি খারাপ। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আগামী 2 দিন দেশের কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে আছে পাহাড় ধসের শঙ্কাও। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার।
চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পে পার্কিং ব্যবস্থা। রোববার নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সড়কের কম ব্যবহৃত অংশে এই পার্কিং ব্যবস্থার উদ্বোধন করেন সিটি মেয়র। প্রাথমিকভাবে 200 গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই পার্কিং ব্যবস্থা গড়ে তোলার কথা জানান সংশ্লিষ্টরা। বাকিটা জানাবেন কাজী মাহফুজ। 2023 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ NBER প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে বিশ্বের 20 শীর্ষ ধীরগতির শহরের মধ্যে চট্টগ্রাম শহরের অবস্থান 12তম। 60 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা আর যানবাহনের চাপ। বিআরটিএর হিসেবে নগরে দিনে নতুন করে নিবন্ধিত হচ্ছে শতাধিক যানবাহন। চলছে 3,37,000 যানবাহন। এর বাইরে রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা আছে 3 লাখের বেশি। অথচ এত যানবাহনের এই নগরে নেই কোনো আদর্শ পার্কিং ব্যবস্থা। যত্রতত্র গাড়ি পার্কিংয়ে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এমন অবস্থায় পার্কিং ও যানজট সমস্যা সমাধানে গত বছর টাকার বিনিময়ে গাড়ি রাখার ব্যবস্থা অর্থাৎ পে পার্কিং চালুর ঘোষণা দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অবশেষে সেই উদ্যোগ আলোর মুখ দেখছে। রোববার নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের ব্যাংকপাড়ার কয়েকটি সড়কের কম ব্যবহৃত অংশে পরীক্ষামূলক পে পার্কিং ব্যবস্থা চালু করেন সিটি মেয়র। পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে। এই যে নবযুগের সূচনা হচ্ছে স্মার্ট পে পার্কিং। এই পার্কিং এর মধ্য দিয়ে চট্টগ্রাম শহরকে আমরা আওতায় নিয়ে আসব। আমরা এই যুগের সূচনা হচ্ছে, এটাকে আমরা সাস্টেইনেবল করতে হবে। এই নগরীতে আমাদের সবাইকে, সকল নগরবাসীকে আমাদেরকে ট্রাফিক ব্যবস্থা তাদের জন্য সহনীয় করতে হবে এবং দেশ যত এগিয়ে যাচ্ছে, শহরের কনসেপ্ট যত এগিয়ে যাচ্ছে, আমাদেরকে পর্যায়ক্রমে ট্রাফিক ম্যানেজমেন্টটাকে সুদৃঢ় রূপে যদি আমরা এটি গঠন না করতে পারি তাহলে আসলে আমরা পরস্পরকে ব্লেম করব, কিন্তু আসলে দিন শেষে নগরবাসী স্বস্তির জায়গাটুকু আমরা নিশ্চিত করতে পারবো না। পে পার্কিং ব্যবস্থায় 3 ও 4 চাকার গাড়ির জন্য ঘন্টায় 30 টাকা, পুরো দিনের জন্য 200 টাকা। এছাড়া 2 চাকার জন্য ঘন্টায় 15 টাকা, পুরো দিনের জন্য 100 টাকা পরিশোধ করতে হবে। আপাতত 200 গাড়ির জন্য এই পার্কিং সুবিধা রাখা হয়েছে। এই স্মার্ট পার্কিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে ইয়েস পার্কিং অ্যাপ। যে কোনো স্মার্টফোন থেকে সেই অ্যাপ ব্যবহার করে নগরবাসী পে পার্কিং সুবিধা নিতে পারবেন। তবে অ্যাপ ছাড়াও এই সুবিধা নেওয়া যাবে। আগ্রাবাদ একটা বাণিজ্যিক এলাকা, সেখানে আমরা আসলে প্রাইভেট কার, জিপ এবং এক মোটরসাইকেল এটাই আসলে কনসিডার করেছি। কিন্তু এটা আসলে পাইলট প্রকল্প এখান থেকে শুরু হলেও গ্র্যাজুয়ালি কিন্তু এটা শহরের অন্যান্য জায়গায় যাবে, যেখানে আপনার ট্রাক বা বাস স্ট্যান্ডগুলো যেখানে আছে সেখানেও কিন্তু এটার আওতায় অ্যাকচুয়ালি ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। এই পার্কিং ব্যবস্থায় যানজট কমার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তি সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকায় গাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্ত বাজার। মিমা, ডলার সাশ্রয়ে দেশি চাষ হচ্ছে বিদেশি জাতের ফল এবং লাভ বেশি হওয়ায় বাড়ছে উৎপাদনের সক্ষমতা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছে যে দেশে বর্তমানে প্রায় 11,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন নতুন জাতের বিদেশি ফল এবং যার বাজার মূল্য প্রায় 12,000 কোটি টাকা। দেশে উৎপাদিত কয়েকটি বিদেশি ফল এখন বর্তমানে কিন্তু রপ্তানিযোগ্য হয়ে উঠছে। বাকিটা জানাবেন কামরুজ্জামান হিমেল। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর ফল অ্যাভোকাডো, থাইল্যান্ড ভিয়েতনামের ড্রাগন কিংবা চীনের মালবেরি, শীতপ্রধান দেশের স্ট্রবেরি, এসবই মিলছে বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলার উর্বর জমিতে চাষ হচ্ছে এসব বিদেশি ফল। দেশের ক্রেতাদের কাছে আমজাম কাঁঠালের বাইরেও এসব ফলের চাহিদা বেশ বেড়েছে। গত কয়েক বছর আগেও এই সকল বিদেশি ফল পুরোটা ছিল আমদানি নির্ভর। তখন চড়া দামে কিনতে হতো অভিজাত এলাকার সুপার শপ কিংবা দোকানে। এই সকল উচ্চবিত্তের ফল এখন মানুষের হাতের নাগালে।
এসব কিছুর সম্ভব হয়েছে এই সকল ফল উৎপাদন হচ্ছে বাংলাদেশের মাটিতেই। বাংলাদেশে বসেই বিভিন্ন ধরনের বিদেশি ফল পাচ্ছি, দামও কম আছে, টাটকাও পাইতেছে, ক্ষেত্রে নিয়েও সুবিধা পাইতেছে। আগে যখন বাইরে থেকে ফলগুলি আসতো সেটা মনে প্রিজারভেটিভ দেওয়া ছিল আর ফ্রেশ ছিল না, অনেক দিনের ফলটা ছিল, সতেজ পাওয়া যেত না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে বর্তমান ৭২ রকম ফলের আবাদ হচ্ছে, যার প্রায় অর্ধেকই বিদেশি। প্রায় ১১,০০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের বিদেশি ফল। এর মধ্যে ৮টি চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। দেশে উৎপাদিত বিদেশি ফলের বাজার মূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা। চাষ হওয়া অন্য বিদেশি ফলের মধ্যে রয়েছে রামবুটান, অ্যাভোকাডো, ছোট জাতের নারকেল, মালবেরি, লঙ্গান, পার্সিমন। দেশে বিদেশি ফলের চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। এতে করে বাঁচানো যাবে ডলার। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ৪,৮০০ কোটি টাকার বেশি মূল্যের বিদেশি ফল আমদানি হয়েছে, যার মধ্যে খেজুর, আঙ্গুর, কমলা, নাশপাতি ও আপেল। তবে এখন পর্যন্ত উৎপাদিত বিদেশি ফলের মধ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ কেবলমাত্র ড্রাগন চাষে। ২০০৭ সালে বাংলাদেশে প্রথম ড্রাগন গাছ আনা হয়। এবার সরকারিভাবে প্রথম ড্রাগন রপ্তানি শুরু হয়েছে। সুইডেনে ড্রাগন ফল যাচ্ছে, প্রতি সপ্তাহে যাচ্ছে, এবং সুইডেন থেকে তারা ফিনল্যান্ডে মার্কেটিং করছে। তা আমাদের ইউরোপের মার্কেট, আমাদের যে ড্রাগন ফলের চাহিদা ইউরোপের মার্কেটে ভালো সাড়া পাওয়া গেছে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত উদ্দেশ্য হচ্ছে যে বিদেশি সম্ভাবনাময় যে সমস্ত ফল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, সেই উৎপাদনগুলো বাড়ানো। বাংলাদেশ ফ্রেশ ফুডস অ্যাসোসিয়েশন বলছে দেশে উৎপাদিত ফলের প্রায় ৪০% বিদেশি। ড্রাগনের পাশাপাশি মাল্টাও রপ্তানির আশা জাগাচ্ছে। যেমন ড্রাগন ফল আমাদের 100% আমাদের আমদানি করতে হতো, এখন কিন্তু আমদানি হচ্ছে না, বরঞ্চ আমরা রপ্তানি চিন্তা করছি। রক মিলন, হানিডিও মিলন, এটা আমাদের বাংলাদেশে হতো না, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো, এখন আমাদের বাংলাদেশে হচ্ছে। এই ফলগুলো হওয়াতে আমাদের আস্তে আস্তে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আমরা আরও ফলের উৎপাদন বৃদ্ধি করতে পারবো। তবে বিদেশি ফলের চাহিদা শীর্ষে থাকা খেজুর, নাশপাতি ও আপেল উৎপাদন হয় না দেশে। আঙ্গুর ও কমলা চাষ হলেও মানসম্পন্ন নয়। এক্ষেত্রে গবেষকরা বলছেন বিদেশ থেকে চারা আনলেই হবে না, দেশের পরিবেশ ও আবহাওয়া উপযোগী করতে গবেষণা করতে হবে। গবেষণালব্ধ জাত অথবা ফলাফলের উপর ভিত্তি করে যদি আমরা কমার্শিয়ালাইজেশনে যেতাম তাহলে কিন্তু ওখানে ফেলিউর হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের দেশে যদি উৎপাদন করতে পারি তাহলে আমাদের যে বিদেশি মুদ্রাগুলো দেশের বাইরে চলে যেত সেটা কিন্তু অনেকাংশেই কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো। ড্রাগন ফলের রপ্তানির মাধ্যমে এদেশে বিদেশি ফলের চাষাবাদ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সন্ধ্যাবাজার। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গের তিস্তায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিম থেকে আসা বৃষ্টির পানিতে বাড়ছে তিস্তার পানি। সেই সঙ্গে গজলডোবা ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে ২৬০০ কিউসেক পানি। এতে চরম ভোগান্তিতে তিস্তা পাড়ের মানুষ। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ফুঁসে উঠছে তিস্তা, ভয়ঙ্কর রূপ। ভারতের পশ্চিমবঙ্গে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে অবনতি হয়েছে তিস্তার বন্যা পরিস্থিতি। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সিকিম সহ উত্তরের জেলাগুলো থেকে আসা পানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর স্তর। সেই সঙ্গে যোগ হচ্ছে পাহাড়ি ঢল। প্রবল বৃষ্টিতে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে। রোববার সকালে ২৬৯৮ কিউসেক পানি ছাড়া হয়েছে বলে জানায় সেচ দপ্তর।
তিস্তার পানি বাড়ায় সংলগ্ন লালটং বস্তি, চাপাভাঙা ও পদমতি নিচু এলাকা তলিয়ে যেতে শুরু করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে তিস্তার আশপাশের মানুষ। হাঁটুর উপরে জল আপনি দেখতে পাচ্ছেন, বাড়ি যেতে পারছেন, এত জলের মধ্যে সকাল থেকে যে জল পড়েই যাচ্ছে এক নাগারে। অল্প বৃষ্টি হলে এরকম জল হয়ে যায়। এই যদি আর 2 দিন থাকে তাহলে আরো জল অনেক বড় হয়ে যাবে। তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট। অন্যান্য নদীগুলোতেও দেখানো হয়েছে হলুদ সংকেত। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 5 দিন গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে ভারতের দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জন। শহরের নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে। এই পরিস্থিতিতে রাজধানী জুড়ে জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ঋণদাতা দেশগুলোর সঙ্গে প্রায় $10 বিলিয়ন ঋণ পুনর্গঠনের চুক্তি সই করেছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে খেলাপির তালিকা থেকে বের হয়ে আসবে দেশটি। নতুন চুক্তির আওতায় বিদেশি ঋণ পরিশোধে শ্রীলঙ্কা সময় পাবে 2043 সাল পর্যন্ত। আগামী বছরে জাতীয় নির্বাচনের আগেই চাঙ্গা হবে লঙ্কান অর্থনীতি, এমনটা আশা করছেন দেশটির প্রেসিডেন্ট। আরও জানাবেন তানভীর জনি। 2022 সালে ভয়াবহ সংকটে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটে দেখা দেয় খাদ্য সংকট, আকাশচম্বী মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় প্রেসিডেন্টের বাসভবনে। এরপর দেশের হাল ধরেন প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহে। তার নেতৃত্বে ধীরে ধীরে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে শ্রীলঙ্কার অর্থনীতি। রনিলের ক্ষমতা গ্রহণের সময় শ্রীলঙ্কার বিদেশি ঋণের পরিমাণ ছিল জিডিপির 9%। 2027 সালে তা 4.5% নামিয়ে আনার কথা বলেন প্রেসিডেন্ট। আগামী বছর অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনের আগেই সরকারি বন্ডের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করা 1300 কোটি মার্কিন ডলারের ঋণ পুনর্গঠনেরও ঘোষণা দেন বিক্রমাসিংহে। সম্প্রতি প্যারিসে ভারত, জাপান ও ফ্রান্সের কাছ থেকে নেওয়া ঋণের পুনর্গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা, যা লঙ্কান অর্থনীতিকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক টেলিভিশন ভাষণে বলেন, এই চুক্তির ফলে সব ধরনের দ্বিপক্ষীয় ঋণ পরিশোধ 2028 সাল পর্যন্ত স্থগিত থাকবে এবং ঋণ পরিশোধের সময়সীমা 2043 সাল পর্যন্ত বাড়বে। විදේශ රටවල සියලු දෙපාර්ශ්වික ණයවාරික ගෙවීම 2028 වසර දක්වා කල් දමා ගැනීමට අපට හැකි වේවි. ඉන්පසු සහනදායි කොන්දේසි මත සියලු ණය ගෙවා අවසන් කරන්නට আগামী 2 জুলাই চুক্তির বিষয়ে বিস্তারিত সংসদে তুলে ধরবেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। তার এমন পদক্ষেপে খুশি লঙ্কানরা। তাদের আশা বিক্রমাসিংহের নেতৃত্বে সচল হবে শ্রীলঙ্কার অর্থনীতি। ඇත්තටම මං හිතන්නේ අපිට මංකොලොත් භාවයෙන් නිදහස් කියලා. ඒ කියන්නේ වැටිච්ච රට ගොඩගත්තේ අපේ ජනාධිපතිතුමා තමයි. සර දෙකක් තුල මේ රටේ බංකොලොත්භාවය අයින් කරලා දාලා රට සංවර්ධනය කරා වේගවත්ව ගමන් කරන්න। শ্রীলঙ্কার বিদেশি ঋণের বড় উৎস চীন। চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেওয়া 400 কোটি মার্কিন ডলারের ঋণও পুনর্গঠন হওয়ার পথে, যদিও দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন চীনা ব্যাংক থেকে নেওয়া 210 কোটি মার্কিন ডলারের ঋণ বাণিজ্যিক ঋণ হিসেবে চিহ্নিত করেছে বেইজিং। এছাড়া শ্রীলঙ্কাকে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তানভীর জনি, এখন বিশ্ব। ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবার অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক 4,500-এর বেশি প্রার্থী। এদের মধ্যে বিভিন্ন দল থেকে এমপি পদে লড়ছেন 34 জন বাংলাদেশি। এদিকে অবৈধ অভিবাসী নিয়ে লেবার পার্টির প্রধানের মন্তব্যে ক্ষোভ বেড়েছে বাংলাদেশ কমিউনিটিতে। এর জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টির ডেপুটি লিডার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইম হাসান। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিভিন্ন দল থেকে এবার লড়ছেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে 2 জন এবং লেবার পার্টি থেকে 8 জন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারাল ডেমোক্রেট, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন, রিফর্ম ইউকে ও গ্রিন পার্টি থেকে আছেন 1 জন করে প্রার্থী। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আরও 8 জন ব্রিটিশ বাংলাদেশি।
নির্বাচন যত ঘনিয়ে আসছে চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর উপর। গাজা ইস্যু ও অভিবাসী আইন উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের মাঠে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি সানের নির্বাচনী বিতর্কে অবৈধ অভিবাসন ও রুয়ান্ডা পলিসি ইস্যুতে কথা বলতে গিয়ে এককভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেন লেবার পার্টির প্রধান কেয়ার স্টারমার। যদিও অবৈধ অভিবাসীদের শীর্ষ 10 দেশের তালিকায়ও নেই বাংলাদেশের নাম, তার এই মন্তব্যে ক্ষোভ বেড়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। এতে মুসলিম ও বাংলাদেশিদের ভোট নিয়ে শঙ্কায় পড়েছে লেবার পার্টি। দলীয় প্রধানের বক্তব্যের জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা আক্তার। নিজ দেশ ও জাতি নিয়ে এমন বক্তব্য দেওয়ার প্রতিবাদে ডেপুটি লিডার পদ থেকে সরে দাঁড়ান তিনি। প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি লেবার প্রার্থীর অনেকে। উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলীও। আমি একটা কাউন্সিলর টাওয়ার হ্যামলেটসে আমি রিপ্রেজেন্ট করি অনেক বাংলাদেশি কমিউনিটি। তারা ফ্রাস্ট্রেশন, তারা যেভাবে আপসেট ফিল করছে আমি দেখি আর কি, আমরা যে সাধারণ মানুষ আমরা বাংলাদেশি কমিউনিটি যে রিয়াকশন ফিল করছেন, তারা কীভাবে এফেক্ট ফিল করছেন। 2024 সালে ব্রিটেনে অবৈধ অনুপ্রবেশকারী প্রায় 32,000-এর মধ্যে বাংলাদেশি ছিল মাত্র 8 জন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন কনজারভেটিভ পার্টি সহ কমিউনিটির পেশাজীবীরা। বাংলাদেশের যদি কন্ট্রিবিউশন যদি আপনারা দেখি, হিউজ কন্ট্রিবিউশন ফর ব্রিটিশ ইকোনমি। তারপরে লেবার পার্টি থেকে বাংলাদেশি যারা আছেন মোস্টলি তারা লেবার পার্টিতে ভোট দিচ্ছে। আমার কাছে প্রশ্ন ছিল রুয়ান্ডা পলিসির ব্যাপারে, ডেঙ্গি নৌকা দিয়ে অবৈধরা ইউকেতে ঢুকে তাদের ব্যাপারে উনি কেন জাম্প করে বাংলাদেশে গেলেন। যদিও পরবর্তীতে লেবার নেতা উদ্বেগ জানিয়ে বলেন বাংলাদেশিদের হেয় করা তার উদ্দেশ্য ছিল না। সাধারণত মুসলিম অধ্যুষিত বাঙালি কমিউনিটিতে লেবার পার্টির সমর্থন বেশি। গাজা ইস্যু এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো নিয়ে লেবার প্রধানের বক্তব্যের জেরে মুসলিম কমিউনিটিতে ব্যাপক সমর্থন হারাতে বসেছে লেবার পার্টি। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.economy, ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।